আজকে আমরা স্ট্রং রুটসের টেক্সটটা নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা অলরেডি দুটো ভিডিওতে টেক্সটের অনেকটা অংশ পড়ে ফেলেছি। বাকি যে অংশটা রয়েছে সেই অংশটা আজকের ভিডিওতে শেষ করব। তোমরা আশা করি ভিডিওগুলো দেখেছো, যদি না দেখা হয়ে থাকে তাহলে দেখে নাও, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নাও সেখান থেকে। আর এই ভিডিওটা যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের সিলেবাসের একটা গল্প হচ্ছে স্ট্রং রুটস, এবং গল্পটা থেকে জানো তোমরা 3 মার্কের MCQ কোয়েশ্চেন হবে। ভীষণ ইম্পর্ট্যান্ট গল্পটা এবং খুব মজার একটা গল্প, ভালো গল্প, ইন্টারেস্টিং। এটা থার্ড পার্ট আজকে। আর আমি পড়ানোর সময় যে জায়গাগুলোকে বলছি মার্ক করে রাখার কথা, সেগুলো মার্ক করে রাখা অবশ্যই, কারণ ওই জায়গাগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, ওখান থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন হবে। For the people who come to me in distress, যে সমস্ত মানুষেরা বিপদে পড়ে আমার কাছে আসে তাদের জন্য, I am but a go between, আমি হচ্ছি শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী। গো বিটুইন মানে হচ্ছে মধ্যস্থতাকারী। ইন দেয়ার এফোর্ট টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস, তাদের প্রচেষ্টায় অশুভ শক্তিকে প্রসন্ন করার, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, তাদের প্রার্থনা এবং নিবেদনের মাধ্যমে। তাহলে যে সমস্ত মানুষেরা বিপদে পড়ে আমার কাছে আসে, আমি হচ্ছি তাদের প্রার্থনা এবং নিবেদনের মাধ্যমে অশুভ শক্তিদের খুশি করার প্রচেষ্টায় শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী। প্রপিশিয়েট মানে হচ্ছে খুশি করা কাউকে, ডেমনিক ফোর্সেস মানে অশুভ শক্তি, প্রেয়ার্স মানে প্রার্থনা, আর অফারিংস মানে হচ্ছে নিবেদন। পরের লাইন দেখো, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা মোটেই একটা সঠিক অ্যাপ্রোচ নয় বা দৃষ্টিভঙ্গি নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং কখনোই এটা অনুসৃত হওয়া উচিত নয়। মানে এটা একটা সঠিক পদক্ষেপ নয় কখনোই, এবং কখনোই এটাকে অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজন মানুষকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন আ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলভস। আমাদের ভয় জর্জরিত কল্পদৃশ্য বা দৃষ্টিভঙ্গি, ভিশন, এবং সেই দৃষ্টিভঙ্গি যেটা আমাদের ভিতরের সাফল্যের যে শত্রু তাকে খুঁজে বের করতে সাহায্য করে, তাদের মধ্যে পার্থক্য। মানে একজন মানুষকে অবশ্যই অদৃষ্টের ভয় জর্জরিত কল্পদৃশ্য এবং সেই দৃষ্টিভঙ্গি যেটা আমাদের ভিতরে সাফল্যের শত্রুকে খুঁজে বের করতে সাহায্য করে, তার মধ্যে পার্থক্যটাকে অবশ্যই বুঝতে হবে। ফেয়ার রিডেন ভিশন মানে হচ্ছে ভয় জর্জরিত দৃশ্য, দৃষ্টিভঙ্গি বা কল্পদৃশ্য বলতে পারো। ডেস্টিনি মানে অদৃষ্ট, আর ফুলফিলমেন্ট মানে হচ্ছে সাফল্য বা সফলতা। তারপরে দেখো, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, আমি মনে করতে পারি আমার বাবা তার দিন শুরু করতেন ভোর 4টের সময়। এটা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা আন্ডারলাইন করে রাখো বা মার্ক করে রাখো। আব্দুল কালামের বাবার দিন শুরু হতো কখন? ভোর 4টের সময়, অ্যাট 4 AM। কিভাবে? বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, ভোর হওয়ার আগে নামাজ পড়ার মাধ্যমে। ভোর 4টের সময়, সকাল হওয়ার আগেই নামাজ পড়ার মাধ্যমে তার দিন শুরু করতেন। আফটার দ্য নামাজ, নামাজের পরে, হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, তিনি প্রতিনিয়ত একটা ছোট্ট নারকেল বাগানে হেঁটে যেতেন। উই ওন্ড, যে নারকেল বাগানটা ছিল আমাদের, মানে নামাজ পড়ার পরে আব্দুল কালামদের একটা নারকেল বাগান ছিল ছোট, সেখানে হেঁটে যেতেন তার বাবা। অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম, যে বাগানটা ছিল আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। এটাও আন্ডারলাইন করে রাখো, কত মাইল দূরে অবস্থিত ছিল বাগানটা? 4 মাইলস ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে অবস্থিত ছিল। তারপরে দেখো, হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার, তিনি ফিরে আসতেন প্রায় 1 ডজন নারকেল একসঙ্গে বাঁধা অবস্থায়, থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধের উপরে ঝুলিয়ে নিয়ে। মানে নারকেল বাগান থেকে আব্দুল কালামের বাবা ফিরে আসতেন কীভাবে? প্রায় 1 ডজন নারকেল বাঁধা থাকতো, সেগুলোকে কাঁধের উপর ঝুলিয়ে নিয়ে বাড়ি আসতেন। অ্যান্ড অনলি দেন
উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং কেবলমাত্র তারপরেই তিনি তার সকালবেলার খাবারটা খেতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন, এটা তার প্রাত্যহিক কাজ ছিল। ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এমনকি তিনি যখন 70-এর কাছাকাছি পৌঁছে গেছিলেন তখনও, মানে তার বয়স যখন 70-এর কাছাকাছি পৌঁছে গেছিল তখনও এটা তার প্রতিদিনের কাজ ছিল, নৈমিত্তিক কাজ ছিল। মানে ভোর 4টায় উঠে নামাজ পড়ে বাগানে গিয়ে, নারকেল বাগানে গিয়ে 1 ডজন মতো নারকেল বেঁধে কাঁধে করে নিয়ে বাড়ি ফেরা। এটা এই লেট 60s মানে হচ্ছে 70-এর কাছাকাছি, মানে 70-এর আগে, 70-এর পাশাপাশি তোমার যেগুলো আছে 67, 68, 69, এগুলোকে বলা হয় লেট 60s। তারপরে কি বলেছেন? আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবনব্যাপী ট্রাইড টু এমিউলেট মাই ফাদার, আমার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছি। এমিউলেট মানে হচ্ছে অনুকরণ করা। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার নিজের যে বিজ্ঞান এবং প্রযুক্তির জগৎ, সেই জগতে। আমরা জানি আব্দুল কালাম তো একজন সায়েন্টিস্ট ছিলেন, টেকনোলজি নিয়ে ওনার কাজ ছিল, ওনাকে মিসাইল ম্যান বলা হয়, তোমরা জানো। তো বলছেন আমি আমার সারা জীবনে আমার বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে আমি আমার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছি। আই হ্যাভ এন্ডিভার্ড টু আন্ডারস্ট্যান্ড, আমি প্রচেষ্টা করেছি বোঝার। এন্ডিভার্ড মানে প্রচেষ্টা করা, এন্ডিভার মানে, আর আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। আমি বোঝার প্রচেষ্টা করেছি দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু মি বাই মাই ফাদার, যে প্রাথমিক সত্য আমার বাবা আমার কাছে উন্মোচন করেছিলেন সেটাকে। মানে প্রাথমিক যে সত্য, ফান্ডামেন্টাল ট্রুথ মানে প্রাথমিক সত্য, ফান্ডামেন্টাল মানে প্রাথমিক, বুনিয়াদি যে সত্য আমার কাছে আমার বাবা রিভিল করেছিলেন বা উন্মোচন করেছিলেন, সেটাকে আমি বোঝার চেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং আশ্বস্ত বোধ করেছি দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার, যে একজন সর্বশক্তিমান বা ঐশ্বরিক ক্ষমতা বিরাজ করে। মানে এখানে ঈশ্বরের অস্তিত্বের কথা বলছেন আব্দুল কালাম। আব্দুল কালাম বলছেন যে আমি আমার বাবা যে ফান্ডামেন্টাল ট্রুথ আমাকে শিখিয়েছিলেন, বুনিয়াদি যে সত্য আমাকে শিখিয়েছিলেন, সেটা বোঝার প্রচেষ্টা করেছি, আমার কাছে তুলে ধরেছিলেন সেটা। এবং আমি আশ্বস্ত হয়েছি যে, বাবার কথা থেকে আশ্বস্ত হয়েছি যে একটা ঐশ্বরিক শক্তি বিরাজ করেন বা অস্তিত্ব রয়েছে ঐশ্বরিক শক্তির। দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর, যে শক্তিটা কোনো একজন মানুষকে তার কনফিউশন মানে মানসিক দ্বন্দ্ব, মিজারি দুর্দশা, মেলানকলি মানে হচ্ছে তোমার বিষণ্ণতা, অ্যান্ড ফেলিওর ব্যর্থতা, এগুলো থেকে কোনো একজন মানুষকে তুলে ধরতে পারেন বা তুলে আনতে পারেন। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজন মানুষকে তার সত্যিকারের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারেন। মানে এখানে ঈশ্বরের অস্তিত্বের কথা বলছেন, ঈশ্বর বা আল্লাহ বা ভগবান যাই বলো, একজন ঐশ্বরিক যে শক্তি সেটার অস্তিত্বের কথা বলছেন, সেটা অবশ্যই রয়েছে, এবং সেটা একজন মানুষকে তার মানসিক দ্বন্দ্ব, দুঃখ দুর্দশা, বিষণ্ণতা, ব্যর্থতা এগুলো থেকে তুলে এনে তাকে তার সত্যিকারের জায়গায় পৌঁছে দিতে পারেন, যেটা তার হচ্ছে তোমার গন্তব্যস্থল, সত্যিকারে সেখানে পৌঁছে দিতে পারেন। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, এবং যখন একবার কোনো মানুষ তার শারীরিক এবং আত্মিক যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারে বা সংযোগকে বিচ্ছিন্ন করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, সে তখন আসল স্বাধীনতা বা প্রকৃত স্বাধীনতা, সুখ এবং মনের শান্তির পথে অবতীর্ণ হয়। এখানে শেষ হচ্ছে টেক্সটটা। তোমরা পুরোটা ভালো করে পড়ে নিয়েছো, আশা করি ভিডিওগুলো দেখেছো। আগের ভিডিওগুলো না দেখা হয়ে থাকলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লিক করে দেখে নাও, এবং যে জায়গাগুলো বললাম মার্ক করে রাখতে, সেই জায়গাগুলো মার্ক করে রাখো, ভীষণ ইম্পর্ট্যান্ট। ওখান থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন হবেই, কমন পাবে অবশ্যই, মানে এমসিকিউগুলো। আর ভিডিওগুলো বারবার দেখো যাতে ক্লিয়ার হয়ে যায় পরিষ্কার তোমাদের কাছে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এ ধরনের ভিডিও পেতে। পরবর্তী ভিডিওতে স্ট্রং রুটস থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব।